রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি স্নিগ্ধা। শুরু করছি আজকের সন্ধ্যাকালীন আমাদের বিশেষ ভোট সংক্রান্ত অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ। আর আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী সঞ্জীব ঘোষ আমার সঙ্গে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পূর্ব প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত খবর। রাজ্য জুড়ে ভোট পর্বকে কেন্দ্র করে কি পরিস্থিতি, কোথায় কেমন ভোট পড়ছে এবং নির্বাচন কমিশনের কিরকম সর্বশেষ নির্দেশিকা, সবকিছুই আজকে থাকছে আমাদের অনুষ্ঠানে। একদম যেরকমটা স্নিগ্ধা তুমি বললে যে আমাদের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধ। আপনারা জানেন যে বাংলার ভোটযুদ্ধ কিন্তু বিশেষ করে আমাদের ভোটের কিছু বিষয়ক অর্থাৎ বিশ্লেষণ, আরও বিশেষ বিশ্লেষণ, গভীরতা, এই নিয়ে কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে অবশ্যই আমাদের জেলা সাংবাদিক তো থাকেই, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের আরও কিছু প্রতিবেদন থাকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিশেষ দিক আমরা দেখার। অনেকগুলো পয়েন্ট আছে, আমি যদি প্রথমে একটুখানি বলে দিই। ভোটার তালিকা বা নির্বাচনের স্বচ্ছতা, 1, 2 নীতি ও প্রতিশ্রুতি, 3 অর্থনীতি ও কর্মসংস্থা, এবং 4 পরিচয়, রাজনীতি ও জাতীয় ইস্যু, 5 রাজনৈতিক কৌশল ও আইন শৃঙ্খলা। বিশেষ কিছু দিক, আমরা 5টা পয়েন্ট আমাদের আজকে রেডি আছে, কিন্তু আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা দিক বা প্রত্যেকটা যে পয়েন্ট আপনাদেরকে আমরা বললাম এগুলোকে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। অবশ্যই আমাদের সাথে প্রতিবেদন তো থাকবেই, তার সাথে আমাদের প্রতিনিধিরা থাকবেন। স্নিগ্ধা, 2026 সালে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের রাজনৈতিক উত্তেজনা ও প্রচার কার্যক্রম ক্রমশ তীব্র হয়েছে। আর বিভিন্ন রাজনৈতিক দল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণকে মূল ইস্যু হিসাবে সামনে রেখে কিন্তু ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যেমনটা আমরা জানি। আর ভোটারদের কাছে প্রতিটি দলই জনসভা, রোড শো এবং সামাজিক মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারও চালাচ্ছে এতদিন ধরে। আর আজ প্রচারের শেষ দিন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর বিভিন্ন জেলায় প্রশাসনিক পর্যবেক্ষণও বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে তরুণ ভোটারদের অংশগ্রহণ কিন্তু এবারে নির্বাচনে গুরুত্ব ভূমিকা রাখছে সঞ্জীব। একদম। আর বৃহত্তর উৎসবে ভোটারদের সক্রিয় অংশগ্রহণই ফল নির্ধারণ মূল শক্তি হিসাবে কাজ করবে। আর হাতে মাত্র একটা দিন, আর তারপরে আমাদের বিধানসভা নির্বাচন। আর নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে কিন্তু সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সংবেদনশীল বুথগুলিতে কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথে প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। একদম যেরকমটা তুমি বললে, আরেকটা কথা আমি একটুখানি তোমার সাথে অবশ্যই আমি সমর্থন জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি যত দিন কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে একদম দোরগোড়ায় কিন্তু আমরা বলতে পারি। এবং তার পাশাপাশি আমরা এতদিন ধরে দেখে এসেছি যে প্রচার কিন্তু একদম জোর, অর্থাৎ বিরোধী দিকে কিন্তু যেরকমটা প্রচার হয়েছে, তার পাশাপাশি আমাদের রাজ্যে কিন্তু একদম তোলপাল ভাবে কিন্তু প্রচার হয়েছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায় কিন্তু সেরকম ভাবে প্রচার নিয়ে আমরা কিন্তু দেখেছি। তার পাশাপাশি এখন দেখার বিষয় এটাই যে কতটা এই প্রচারের কতটা দিক বা কতটা ভালো দিক আমরা দেখতে পারবো। যেরকমটা তুমি জানো যে প্রত্যেকটা দিন কিন্তু আজকে যেমন শুভেন্দু অধিকারী আমাদের করেছে, শুভেন্দু অধিকারীর আমরা দেখেছি সভা ছিল, সেখানে কিন্তু মানুষের ভিড় উপচে পড়া ছিল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু করেছেন প্রচার, তার প্রচার আমরা দেখেছি। এই বিশেষ এই প্রচার করার কিন্তু একটাই উদ্দেশ্য। দেখো, প্রচার করার উদ্দেশ্যই কিন্তু অনেকগুলো নীতি বা অনেকগুলো পরিকল্পনা যেগুলো মানুষের কাছে ধরা, পাতার পাশাপাশি অনেকগুলো কিন্তু আশ্বাসও আমরা পেয়েছি, অর্থাৎ সাধারণ মানুষ অনেকগুলো কিন্তু আশ্বাস পেয়েছে। এখন দেখার বিষয় এটাই, যত দিন বাড়ছে এর পরের চিত্র কি হবে, অর্থাৎ যেই আশাগুলো সাধারণ মানুষ পেয়েছে সেগুলো কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি শুধুমাত্র সেগুলো আশায় রয়ে যাবে কিন্তু সেগুলো
কোনোভাবে সঠিকভাবে পরিবর্তিত হবে না। স্নিগ্ধা, এই বিষয়ে তুমি কি বলতে চাও? যে আমরা দেখতে পাচ্ছি যে আশা বা অনেকগুলো কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষ পেয়েছে, যেরকমটা তুমি বললে যত দিন যাচ্ছে প্রচার কিন্তু বাড়ছে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্ন তো জাগতেই পারে, এটা সাধারণ মানুষ, যে এতগুলো প্রচার বা সামনে বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনের ভোট, এবং তার পাশে কিন্তু অনেকগুলো প্রশ্ন জাগেই। এই সংবাদ বা এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, আমরা অবশ্যই প্রতিবেদনের দিকে চোখ রাখবো। আমাদের প্রথম জেলা কিন্তু থাকবে আসানসোল। স্নিগ্ধা বলবে আসানসোল আজকে কি হয়েছে? আসানসোলে 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি থানা ডুবুরডিহি চেকপোস্টে করা নিরাপত্তা জোরদার হয়েছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও এসএসটি যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছে। যানবাহন থামিয়ে প্রতিটি যাত্রীদের পরিচয় ও নথি যাচাই হচ্ছে, যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। কি বলবে বলো? একদম, দেখো আমার মনে হয় যে প্রথমে একবার যে প্রতিবেদনটা তুমি বলছো, অর্থাৎ আসানসোলের এই নাকা চেকিং কিন্তু অবশ্যই যত দিন যাচ্ছে আরো বিশেষভাবে আরো জোরদার করা হয়েছে, এবং সেটা কিন্তু কোথাও না কোথাও কিন্তু লাভবান বা লাভজনক বলেই আমরা মনে করছি। আমার মনে হয় প্রথমে একবার সরাসরি প্রতিবেদন দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়ানো হচ্ছে। 23 এপ্রিল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কুলটি থানার অধীনে 19 নম্বর জাতীয় সড়কের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ডুবুরডিহি চেকপোস্টে জোরদার নজরদারি চালানো হচ্ছে। এই চেকপোস্টে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং এসএসটির যৌথ উপস্থিতিতে চলছে কড়া তল্লাশি অভিযান। 4 চাকা সহ বিভিন্ন যানবাহন থামিয়ে বিস্তারিত নাকা চেকিং করা হচ্ছে। যাত্রীদের পরিচয়, গন্তব্যস্থল এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময় যাতে কোনো রকম অবৈধ সামগ্রী, নগদ অর্থ বা অস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে পাচার না হয় তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ এই রুট দিয়ে প্রায় যানবাহনের যাতায়াত বেশি থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা অসুবিধা হলেও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই উদ্যোগ প্রয়োজনীয়। প্রশাসনও আশ্বস্ত করেছে, ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া বজায় রাখতেই তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আসানসোল। দেখলাম যত দিন গড়িয়ে আসছে ততই কিন্তু নজরদারি একদম জোরদার করা হয়েছে। কি বলবে এই বিষয়ে? দেখো, যেরকমটা তুমি বললে আমি আরেকবার সেটা বিস্তারিত বলবো, যে আসানসোলে কিন্তু 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ বিশেষ করে বিধানসভা নির্বাচন, সেটা হচ্ছে কুলটি থানা ডুবুরডিহি চেকপোস্ট কড়া নিরাপত্তা, সেরকম চিত্র দেখলাম। পাশাপাশি খুবই জোরদার প্রস্তুতি, অর্থাৎ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও এসএসটি যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছে, এবং যানবাহন থামিয়ে কিন্তু রীতিমতো যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় ও নথি যাচাই করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় সেই উদ্দেশ্যেই কিন্তু এরকম একটি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি আসানসোল চত্বরে। আমার অবশ্যই মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। নাকা তল্লাশি যেরকম ভাবে চলছে শুধুমাত্র কিন্তু আসানসোলে নয় স্নিগ্ধা, আমরা জানি আরো অনেকগুলো অঞ্চল কিন্তু, অর্থাৎ অনেকগুলো জেলা, যেমন তুমি আসানসোল পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছ, অনেক কিছু পাওয়াও যাচ্ছে, যেরকম কি নগদ অর্থ, মাদক, একদমই সেটা যেরকমই পাওয়া যাচ্ছে। কিন্তু যেরকম আসানসোল পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছি, ঠিক সেরকম কিন্তু পুরো জেলা, অর্থাৎ পুরো পশ্চিম বর্ধমান বা পুরো রাজ্য জুড়ে কিন্তু আমরা সেই একই চিত্র দেখতে পাচ্ছি। যেরকম তুমি দেখতে পাচ্ছ আসানসোলে, সেরকম কিন্তু জলপাইগুড়িতেও আছে, কুচবিহারেও আছে, দক্ষিণ 24 পরগনাতেও আছে, আবার উত্তর 24 পরগনাতেও আমরা ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি। যেরকম আসানসোলে কিন্তু আমরা সেই একই চিত্র দেখলাম, যে কিভাবে চেকপোস্টে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং সেটা কিভাবে রীতিমতো কিন্তু একটি জোরদার কদমে পুলিশ পদক্ষেপ নিয়ে সেটা কিন্তু একদম তারা পরিচালিত করছে, এবং কেন্দ্রীয় বাহিনী ও এসএসটি যৌথভাবে কিন্তু নাকা তল্লাশি চালানো, যে যানবাহন থামিয়ে যাত্রীদেরকে সঠিকভাবে তাদের যে নথিপত্র আছে সেগুলোকে সঠিকভাবে যাচাই করা, আর সেগুলো কিন্তু একদম পরপর চলছে। ঠিক সেই চিত্র দেখলাম আসানসোলে, আজকে আমাদের সেই চিত্র দেখতে পারলাম। আমার মনে হয় আমাদের পরবর্তী প্রতিবেদনের দিকে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু আসানসোলে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু অবশ্যই ওটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু ঝাড়খণ্ড থেকে আসানসোলের একদমই আমাদের মনে আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে চোখ রাখা খুবই দরকার। স্নিগ্ধা, ঝাড়গ্রামের সাকরাইলের
মানিক ঝাটিয়া এলাকায় ভিন্ন স্টাইলে প্রচারে নজর কেছে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। 4 চাকার গাড়ি ছেড়ে গরুর গাড়িতে চেপে তিনি গ্রাম ঘুরে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন সাংসদ বিদ্যুৎ মাহাতো। গ্রামীণ আবহাওয়াকে সামনে রেখে এই অভিনব প্রচার এলাকায় কৌতূহল বাড়িয়েছে এবং ভোটের আগে নতুন রাজনৈতিক বার্তা হিসাবে কিন্তু দেখা যাচ্ছে। দেখো, এইটা তো আমরা প্রত্যেকটা জেলায় কিন্তু দেখেছি যেভাবে প্রার্থীরা গিয়ে গিয়ে জায়গায় রাস্তাঘাট তারা কিন্তু হেঁটে যেইভাবে তারা তাদেরকে নিজেদেরকে পরিচালনা করেছে এবং প্রচার করেছে, সেটা তো অবশ্যই আছে। আমার মনে হয় অবশ্যই প্রতিবেদন আমরা দেখব, কিন্তু তার আগে অবশ্যই উত্তর 24 পরগনার দিকে কিন্তু আমরা অবশ্যই যাব। যে উত্তর 24 পরগনায় কি হয়েছে, ওখানে কিন্তু একদম ভিন্ন চিত্র। যেরকমটা তুমি বললে যে প্রচার যেরকম চলছে, তার পাশাপাশি কিন্তু অবশ্যই জোর কদমে কিছু সংঘর্ষও চলছে। সেটা কি হয়েছে, উত্তর 24 পরগনায় কিন্তু আমরা ইকবালপুর থানার সামনে বিজেপি তৃণমূল সংঘর্ষের চরম উত্তেজনা। কি হয়েছিল স্নিগ্ধা, তুমি বিস্তারিত জানতে পারবে। ইকবালপুরে স্নিগ্ধা তুমি বলতে পারো। ইকবালপুর থানার সামনে বিজেপি তৃণমূল সংঘর্ষে চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে। বিজেপি প্রার্থী সহ কয়েকজন আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। একদম উত্তর 24 পরগনার ঘটনা, একদম তৃণমূল এবং বিজেপির যেই একদম সংঘর্ষ, সেই সংঘর্ষই কিন্তু উত্তর 24 পরগনা আমরা দেখতে পেয়েছি। কি হয়েছিল আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই দেখব প্রতিবেদন। কলকাতার ইকবালপুর থানার সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বে একটি রাজনৈতিক সভাকে ঘিরে পরিস্থিতির সূত্রপাত হয় বলেই জানা গেছে। সভা চলাকালীন দুই দলের কর্মীদের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও পরে সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি কর্মীরা ইকবালপুর থানার ভিতরে ঢুকে অবস্থান নেন এবং নিরাপত্তার দাবি জানান। একই সময়ে থানার বাইরে তৃণমূল কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে থানা চত্বর ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, যার ফলে বিজেপি প্রার্থী রাকেশ সিং সহ একাধিক কর্মী আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে লাঠিচার্জ মূলত তাদের কর্মীদের লক্ষ্য করেই করা হয়েছে। ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে এলাকা কিছুটা শান্ত থাকলেও উত্তেজনার পরিবেশ রয়ে গেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর শুরু হয়েছে এবং পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর 24 পরগনা। দিন যত ঘড়িয়ে আসছে বিজেপি তৃণমূলের কিন্তু সংঘর্ষ ততই তীব্র হচ্ছে, আর তার মধ্যে আমরা দেখছি আবার দল। একদম একদম দেখো স্নিগ্ধা, যেরকমটা তুমি বললে যে আমরা ইকবালপুর অর্থাৎ উত্তর 24 পরগনার যে চিত্র দেখলাম, ইকবালপুর থানার সামনে কিন্তু বিজেপি ও তৃণমূলের মধ্যে একটি সরাসরি সংঘর্ষ হয়। একদম তার ফলে কিন্তু চরম উত্তেজনা কিন্তু এলাকায় সৃষ্টি হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আনার জন্য পুলিশ লাঠিচার্জ করার জন্য কিন্তু তারা দেখা যায় এরকম একটি চিত্র, অর্থাৎ তারা বাধ্য হয় শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কি না, বিজেপি প্রার্থী সহ কয়েকজন আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সেরকমই চিত্র দেখতে পারলাম। মনে হয় আমাদের সরাসরি উত্তর 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি শর্মী কিন্তু আমাদের সাথে আছে। এই বিষয় নিয়ে আমরা সরাসরি শর্মীর সাথে কথা বলবো। শর্মী, তোমাকে বাংলার ভোট যুদ্ধে অনেক অনেক স্বাগত। শর্মী, দেখো যেরকমটা আমরা দেখতে পাচ্ছি ইকবালপুর থানার সামনে কিন্তু বিজেপি তৃণমূল সংঘর্ষ, চরম উত্তেজনা। কি বলবে এই বিষয়ে তুমি? একদম, দেখো গতকাল রাতে কিন্তু ইকবালপুর থানার সামনে হোসেন শাহ রোডে সেখানে বিজেপির একটি পথসভা ছিল এবং মূলত সেই সভাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে পুরো মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে কিন্তু গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয় এবং সেই দুই পক্ষকেই কিন্তু সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
এবং একদিকে কিন্তু দেখা যায় সেখানে এমন এক চিত্র উঠে আসে যে থানার ভেতরে অবস্থান নেয় বিজেপি এবং থানার বাইরে অবস্থান নেয় কিন্তু তৃণমূল, এবং এই দুই পক্ষের মাঝে কিন্তু ছিল কেন্দ্রীয় বাহিনী, যারা কিন্তু এই দুই পক্ষকে রীতিমতো নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। শেষ পর্যন্ত কিন্তু পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় এবং সেই এলাকায় পুলিশের যে সকল আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে কিন্তু দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনার সব রকম ভাবে চেষ্টা করে। শেষ পর্যন্ত লাঠিচার্জে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যে বিজেপি প্রার্থী রাকেশ সিং তাকেই কিন্তু মূলত লাঠিচার্জ করা হয়েছে, এই অভিযোগ কিন্তু এনেছে বিজেপির তরফ থেকে। এবং শেষ পর্যন্ত কিন্তু দুই পক্ষেরই বেশ কয়েকজনকে কলকাতা পুলিশ ইতিমধ্যে আটক করেছে, গ্রেফতার করেছে। এবং যে তুলকালাম পরিস্থিতি আমরা ভোটের ঠিক মুখেই দেখলাম কলকাতার বুকে, সেটা কিন্তু আমাদেরকে একবার হলেও ভাবাবে যে আসন্ন নির্বাচনে ঠিক গোটা পরিস্থিতি চারিদিকে কিরকম হতে পারে। একেবারে একদম শর্মী, যেরকমটা তুমি বললে যে একটা আমরা দেখতে পারলাম তোমার পাঠানো একদম সেই প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি, প্রত্যক্ষ করেছি তৃণমূল সংঘর্ষ, তৃণমূল বিজেপি সংঘর্ষ, কিন্তু একদম সেই চিত্র সরাসরি দেখতে পারলাম। কিন্তু রাকেশ, তুমি যার নামটা নিলে ইতিমধ্যেই, তিনি কিন্তু একটা হুঙ্কার বা ধুমধুমার সেই সময় কিন্তু তৈরি হয়েছিল পরিবেশে, তার প্রতিক্রিয়াকে তুমি কোনোভাবে পেয়েছো? অর্থাৎ সে কি বলতে চাইছে তার দিক দিয়ে? দেখো, সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এবং সেই মুহূর্তে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এবং বিজেপি উভয়ের পক্ষ থেকে কিছু কটাক্ষমূলক স্লোগান ওঠে দুই পক্ষ থেকেই, এবং সেই স্লোগানকে ঘিরেই কিন্তু এমন ধুমধুমার কাণ্ড ঘটে যায় কলকাতার বুকে। এবং যখন কিনা পুলিশ তাদের উভয় পক্ষকেই নিয়ন্ত্রণে আনার পুরো রকম চেষ্টা করছে, সেই মুহূর্তেই কিন্তু উভয় পক্ষই বিভিন্ন রকম স্লোগান দেয় কটাক্ষ করে, এবং এই সমস্ত স্লোগানের যুদ্ধের মাঝেই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একদমই। আচ্ছা শর্মী, কাল বাদ পরশুই ভোট, আর বুথগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয়েছে? একদমই, দেখো কাল বাদ পরশুই কিন্তু প্রথম দফার ভোট শুরু হচ্ছে এবং সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রত্যেকটি জেলার প্রশাসনের তরফ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োজন, যাদেরকে ইতিমধ্যে তুলে নেওয়া হচ্ছে। তারা কিন্তু ভোটের কোনো রকম ডিউটিতে অংশগ্রহণ করবেন না, এবং প্রশাসনের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে ভোটের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বজায় রাখতে কিন্তু এমন সিদ্ধান্ত। এবং যে সমস্ত নাগরিক রয়েছে যারা প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম, তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে ভোট নেওয়ানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং এবারের নির্বাচনে প্রশাসনের তরফে একদম কড়া হুঙ্কার দেওয়া হয়েছে যে ভোটে কোনো রকম কারচুপি বা কোনো অস্বচ্ছ ভোটের জায়গা কিন্তু কোনোভাবেই দেওয়া হবে না, যাতে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু প্রশাসন যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, সংবেদনশীল বুথগুলিতে কি ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম প্রত্যেকটা এলাকা মনে হয় কোনোভাবে যান্ত্রিক ত্রুটির জন্য বিচ্ছিন্ন হয়েছে না। একদমই। শর্মী শুনতে পাচ্ছ? আবার পাওয়া গেছে শর্মীকে? একদম শর্মী, তুমি যেখানে বলছিলে, একবার আমি তোমাকে অনুরোধ করবো তুমি সেই উত্তরটা একবার যদি। হ্যাঁ, সংবেদনশীল বুথগুলিতে কি ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম শুধুমাত্র উত্তর 24 পরগনাই নয়, যত জেলাগুলি রয়েছে সেই জেলাতেও কিন্তু যে সকল সংবেদনশীল সেনসিটিভ বুথ রয়েছে সেগুলোকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, এবং সেই সমস্ত জায়গাতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী দ্বারা সেইখানের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা সেই সকল জায়গাতে না হয়, এবং সাধারণ জনগণ তারা যাতে ভোট প্রদান করতে এসে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন এবং তাদের মনের মধ্যে যাতে কোথাও ভোট নিয়ে কোনো ভীতি না থেকে যায়, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট সংবেদনশীল হয়েছেন আমাদের প্রশাসন, এবং যে সমস্ত বুথগুলি রয়েছে সেগুলোর দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমবার যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে কি কোনো আলাদা আগ্রহ দেখা যাচ্ছে? একদম, যারা প্রথমবার ভোট দিচ্ছে তাদের মধ্যে অবশ্যই আলাদা আগ্রহ থাকবে, কারণ প্রথমবার ভোট মানে প্রথমবার গণতান্ত্রিক অধিকারের সম্মুখীন হওয়া বা নিজের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে
প্রত্যক্ষভাবে সেই সরকার গঠনে তার ভূমিকাটা পালন করছে। তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ, একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য তো করার মতনই। এবং প্রত্যেককেই আমরা দেখেছি যারা এবারে নতুন ভোটার, তারা কিন্তু রীতিমতো ভাবে একটা ভোটটাকে একটা উৎসব হিসেবেই নিয়েছে। তারা জানে যে পরিবর্তন বা প্রত্যাবর্তন কোনটা তাদের, মানে তারা চাইছে, কোনটা আমাদের নতুন প্রজন্ম তারা চাইছে এবং নতুন ভোটাররা চাইছে, সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট ওয়াকিবহল। তোমার কাছে আরেকটা প্রশ্ন রইবে যে যেরকম কি নির্বাচন কমিশনের থেকে নির্দেশ যে সন্ধে 6টা থেকে সকাল 6টা অবধি কিন্তু বাইকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই বিষয়ে কি বলছো? একদম, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইকের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা অবশ্যই যানজটের কারণেই কিন্তু এটি করা হয়েছে। কারণ আমরা সমস্ত জেলার যে বিভিন্ন দিকগুলো সেগুলো আমরা যখন তুলে ধরেছিলাম, তখন প্রত্যেক জেলারই একটি ইস্যু যেটা উঠে এসেছিল সেটা যানজটের সমস্যা। এবং ভোটের সময় যাতে কোনোভাবে যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত। এবং তাছাড়াও যে সাধারণ মানুষ যারা ভোট দিতে যাবেন বা নির্বাচনের যে বিভিন্ন কর্মসূচি থেকে থাকে সেইগুলো যাতে সঠিক সময়ে হতে পারে, তার জন্যই সাধারণত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানে এটাও জানিয়ে রাখা দরকার যে জরুরি পরিষেবার জন্য যে বাইক পরিষেবাগুলো যুক্ত রয়েছে সেগুলোকে কিন্তু ছাড় দিচ্ছেন নির্বাচন কমিশন। একদমই শর্মী, দেখো বিধানসভা নির্বাচন 2026 যত দিন যাচ্ছে আরো সামনে এগিয়ে আসছে, একদম কিন্তু দৌড় গৌড়ায় এসে কিন্তু পৌঁছেছে। কিন্তু আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চাইবো, দেখো আবহাওয়া তো অবশ্যই তাপমাত্রা বেড়েছে, কিন্তু সামনে কিন্তু বিধানসভা ভোট, এই দিক থেকে উত্তর 24 পরগনায় তুমি মানুষের কাছে কি প্রতিক্রিয়া পাচ্ছ, তা সেখানে কিরকম আবহাওয়ার রদবদল হয়েছে, এই বিষয়ে তুমি কি বলতে চাইছো? একদম, দেখো উত্তর 24 পরগনাতে কিন্তু এটা বলতেই হবে, এটা বলাই বাহুল্য যে প্রাকৃতিক আবহাওয়ার সাথে সাথে কিন্তু নির্বাচন আবহাওয়া দুটোই উত্তপ্ত। কারণ প্রাকৃতিক আবহাওয়াতে মানুষ যতটা হিমশিম খাচ্ছে, ঠিক তেমন নির্বাচন আবহাওয়া সামলাতে কিন্তু প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে। সুতরাং যে প্রাকৃতিক আবহাওয়ার পারদও যেমন চলছে, নির্বাচনী পারদও কিন্তু তেমনই চলছে। যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা উদ্দীপনা কাজ করছে এবং গরমের সাথে তাল মিলিয়ে কিন্তু মানুষ, তাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, একটা উৎসাহ কাজ করছে। এবং 4 তারিখ অর্থাৎ ভোটের রেজাল্টের দিকে কিন্তু সব মানুষের উৎসাহ উদ্দীপনা একটু বেশিই রয়েছে। একদমই শর্মী, দেখো যত দিন যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, তুমি অবশ্যই এই বিষয়ে অবগত আরো বেশি, যে তুমি যেদিকেই তাকাবে এই নির্বাচনের সময় কিন্তু জনে জনে জনসভা, অর্থাৎ দিকে দিকে জনসভা। তুমি সেই চিত্র অবশ্যই দেখেছো। আজই আমাদের ছিল যে দেখতে পেরেছি জনসভা, শুভেন্দু অধিকারী জনসভা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল, অভিষেক ব্যানার্জির জনসভা ছিল। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা পরবর্তী তাদের পরিকল্পনা কি অবশ্যই শুনতে পাচ্ছি এবং তাদের আত্মবিশ্বাসের কতটা আপগ্রেড হয়েছে তারা, আমরা কিন্তু সেদিকটাও দেখতে পেয়েছি। এবং তার সাথে সাথে কিন্তু অনেক প্রতিশ্রুতিও আমরা শুনতে পেয়েছি। কিরকম প্রতিশ্রুতি তোমাকে একটু বলতে চাইবো, যেরকম অর্থনৈতিক ও কর্মসংস্থা, নীতি ও প্রতিশ্রুতি, পরিচয় রাজনীতি ও জাতীয় ইস্যু, রাজনৈতিক কৌশল ও আইন শৃঙ্খলা। যেমন তোমাকে যদি আমি বলি, বিভিন্ন দল থেকে কিন্তু মাসিক ভাতা, অর্থাৎ সাংবাদিকদের জন্য 5,000 টাকা বা মহিলাদের জন্য কিন্তু 2,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেমন রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা, এই বিপুল অর্থের সংস্থা কিভাবে সম্ভব? তোমার কি মনে হয় যে এই প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই পরবর্তীকালে বাস্তবায়িত হবে, নাকি সেটা চিত্র কি অন্যরকম কিছু দেখা যাবে? শর্মী, দেখো সাধারণ মানুষের কথা যদি বলা হয়, তাহলে আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম সেখান থেকে কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে গেছে যে মানুষ আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়। কারণ এর আগেও প্রত্যেকটি নির্বাচনের আগে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে বিভিন্ন প্রতিশ্রুতি পেয়েছে এবং তারা জানিয়েছে যে স্বল্প সময় পর্যন্তই কিন্তু সেই সকল প্রতিশ্রুতি সীমাবদ্ধ থাকে। সেই প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু কেউই সেই প্রতিশ্রুতিগুলোকে ফলপ্রসূ করেন না। অর্থাৎ মানুষের যে জ্বলন্ত সমস্যা, যেমন রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, জল, যানবাহন, এই যে সকল সমস্যাগুলো রয়েছে, এইগুলোর সংক্রান্ত, কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা নির্বাচনের সময়তেই শুনতে পান। তারা এমনও দাবি করেছেন যে নির্বাচনের সময়তেই তারা রাজনৈতিক দলের নেতাদেরকে দেখতে পান, বাকি বছর তাদের কোনো পাত্তা থাকে না।
সুতরাং মানুষের দিক থেকে মানুষ এটা একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রতিশ্রুতিতে তারা বিশ্বাসী নন, বরং যা তারা পাচ্ছেন, কি উন্নয়ন হচ্ছে কি উন্নয়ন হচ্ছে না সেগুলোর সম্বন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহাল। এবং এই সমস্ত ইস্যু কিন্তু আসন্ন নির্বাচন অর্থাৎ 4 তারিখের ভোটের রেজাল্টে কিন্তু আমরা দেখতে পারবো বলেই আশা রাখছি এবং মানুষও সেই দিকেই আশা রেখেছে। একদম শর্মী, যেমনটা আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কিন্তু একদমই বাইরে আছো, কোনোভাবে কি সাধারণ মানুষের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব শর্মী? আশেপাশে যদি কোনো রকম সাধারণ মানুষ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে আমি চেষ্টা করব, কিন্তু সেভাবে কোনো মানুষকে কিন্তু আমি এই মুহূর্তে হয়তো বা পাবো না, তবে আমি চেষ্টা করব যদি কাউকে পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে কথা বলার। একদমই। পাশাপাশি শর্মী তোমার কাছে শেষ প্রশ্ন করব, যেমনটা কিন্তু আমরা দেখে এসেছি যে এই রাজ্যে শিল্প নিয়ে বিবিধ মন্তব্য করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, অবশ্যই মেধা নিয়েও কিন্তু অবশ্যই অনেক প্রতিশ্রুতি বা অনেক প্রশ্ন আছে। ঠিক তেমনই তোমার কাছে একটা প্রশ্ন আমি তুলে ধরতে চাবো যে বিরোধী দলগুলি কিন্তু পশ্চিমবঙ্গকে শিল্পের শ্মশান বলেছে, একদম শিল্পের শ্মশান বলে কিন্তু তারা কটাক্ষ করেছে এবং দাবি করেছে যে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য ছাত্রীরা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। ঠিক এরকমই মন্তব্য শুনতে পেরেছি। এই ব্রেন রাখতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি, বা এই কটাক্ষ কতটা বাস্তবায়ন বলে তোমার মনে হয় শর্মী? 2026 বিধানসভার সামনে, একদম সেই বিধানসভা নির্বাচনের সামনে কিন্তু এরকম বিবিধ কিছু মন্তব্য কটাক্ষ এসছে, কি বলতে চাইবে এই বিষয়ে তুমি? দেখো, এই ধরনের মন্তব্য দুই পক্ষ থেকেই আসছে। কেউ বলছে যে কেন্দ্র সরকার তারা চাকরির প্রতিশ্রুতি দিলেও তারা কিন্তু সেই প্রতিশ্রুতি মতো চাকরি দেননি। আবার এমন মন্তব্য বিজেপির থেকেও এসেছে, তারা বলেছেন যে রাজ্য সরকারেরও যে মোতাবেক চাকরি দেওয়ার কথা ছিল তারা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। কিন্তু এই দুইয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যেটা বলছে, তারা এটাই বলছে যে কর্মসংস্থান তাদের একান্ত দরকার। কেন রাজ্যের মানুষকে বহির্রাজ্যে যেতে হবে, কেন বহিরাগত হিসেবে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হবে, এমন প্রশ্নের সম্মুখীনও কিন্তু আমরা হয়েছি। আবার আমরা এমনও দেখতে পেরেছি যে কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত রাজ্য রয়েছে সেখানেও বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা গেছেন এবং তারা সেখান থেকে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে কিন্তু ফিরে এসেছেন আবার রাজ্যে। সুতরাং এই সব উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে মানুষ তারা এই ইস্যুগুলোকে কিভাবে দেখছে এবং মানুষের নিজেদের চাহিদা ঠিক কোথায় সেই উত্তর কিন্তু মানুষই দিয়ে দেবে। একদম একদম কিন্তু শর্মী, তোমার এই লাস্ট যে কথাটা ছিল, তোমার এই উক্তি ধরেই কিন্তু আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি। বেকারত্ব বনাম কিন্তু উন্নয়ন, এই বিষয়ে কিন্তু বিবিধ আলোচনা হয়েছে। যেমন তোমাকে স্পষ্ট একটু বলতে চাইবো যে তৃণমূলের দাবি অনুযায়ী রাজ্যের বেকারত্ব জাতীয় গড়ের নিচে অর্থাৎ 3.6% গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিরোধীরা কিন্তু একদম অন্যরকম কথা বলছে। তারা কি বলছেন? তারা দাবি করেছেন মেধা পাচার হচ্ছে এই দুই তথ্যের মধ্যে ভারসাম্যহীন কোথায়। তারা কিন্তু এরকমই মন্তব্য করেছে, অর্থাৎ তারা কিন্তু পুরোপুরি অন্যরকম একটি চিত্র তুলে ধরতে চেষ্টা করেছে। এই বিষয়ে তুমি কি বলবে শর্মী? বেকারত্ব আর উন্নয়ন, একদম বেকারত্ব যখনই চলে যাবে মানুষের থেকে সেটাও কিন্তু একটা উন্নয়নের পর্যায়েতেই পড়ে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে রাজ্যের উন্নয়ন এখনো বাকি রয়েছে, কারণ রাজ্যের বেকারত্ব রয়েছে। রাজ্য সরকার যে পরিসংখ্যানই দিক না কেন, পরিসংখ্যান কিন্তু রয়েছেই। সুতরাং আমরা এটা একেবারেই বলতে পারি না যে রাজ্য থেকে বেকারত্ব চলে যাচ্ছে। একদম ধন্যবাদ সেদিকে তাকিয়ে শর্মী ছিল আমাদের সঙ্গে উত্তর 24 পরগনা থেকে। আমরা দেখলাম অনেকগুলো বিবিধ আলোচনা কিন্তু আমরা করলাম। শুধুমাত্র যে প্রতিবেদন বা বিজেপি বনাম তৃণমূলের যে সংঘর্ষ আমরা দেখতে পেরেছি ইকবালপুরে, সেটা তো অবশ্যই আমরা বিশ্লেষণ করলাম। সেখানে কি হয়েছিল, সেই সাময়িক অবস্থায় সেখানকার সাধারণ মানুষরা কি করেছিল এবং পুলিশ কর্তৃপক্ষ বা পুলিশ মোতায়েন সেখানে করা হয়েছিল, আমরা সেই চিত্রও দেখেছি। পাশাপাশি আরও বিবিধ কিছু আলোচনা কিন্তু আমরা করলাম। যেরকম জানতে পারলেন যে যত বিধানসভা নির্বাচনের অবশ্যই কিছু কটাক্ষ, কিছু পরিকল্পনা, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। আমাদের মনে হয় যে আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে আমাদের চোখ রাখা দরকার। স্নিগ্ধা, একেবারেই নজর রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে। ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি 1 নম্বর অঞ্চলে আকরাতলায় আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের নির্বাচনী প্রচারের সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিকবার আমরা দেখেছি কি যে আইএসএফ কর্মীর গাড়িতে কিন্তু ক্যানিং এ হামলা হয়েছে। কি বলবো? একদম
আমরা তো অবশ্যই দেখব এই চিত্র, কিন্তু তার আগে অবশ্যই স্নিগ্ধা একবার ঝাড়গ্রামের দিকে চলে যাব। ঝাড়গ্রামের কি পরিস্থিতি? 2026 বিধানসভা নির্বাচন, শঙ্কর বারিক, ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিক আমাদের প্রতিনিধি, সাথে আমি কথা বলার চেষ্টা করব। আমরা অবশ্যই এই প্রতিবেদনের দিকে আসবো, কিন্তু তার আগে অবশ্যই আমরা ঝাড়গ্রাম দিকে চোখ রাখবো যে ঝাড়গ্রাম কিরকম উত্তর পরিস্থিতি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শঙ্কর বারিক, ঝাড়গ্রামের প্রতিনিধি শঙ্কর বারিক। শঙ্কর, তোমাকে এক্সপ্রেস নিউজের এই বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে তোমাকে স্বাগত। প্রথমেই একদম সরাসরি চলে যাব প্রথম প্রশ্নের দিকে। সামনেই কিন্তু শঙ্কর, তুমি জানো বিধানসভা নির্বাচন একদম সামনে, দৌড়গোড়ায়, অর্থাৎ তোমাদের ওখানে কিরকম পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই দেখো, বলতে গেলে কিন্তু ঝাড়গ্রামের কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। কারণ বেশ কিছুদিন আগে কিন্তু ঝাড়গ্রামের যে সাকরাইল এলাকা, সেখানে কিন্তু বিজেপি কর্মীদের পতাকা লাগানোকে কেন্দ্র করে যথেষ্ট কিছু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ বিজেপি যেটা অভিযোগ করছিল যে তারা যে সময় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর কিন্তু হামলা চালায়। তার জন্য বিজেপি প্রার্থী গোপীবল্লভপুর বিধানসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তার দলীয় কর্মীদেরকে নিয়ে একদমই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপর কিন্তু দফায় দফায় সারা রাত বিক্ষোভ চলতে থাকে। তারপর ইতিমধ্যেই কিন্তু যারা জড়িত ছিলেন সেই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাই কিন্তু যথেষ্ট কিন্তু উত্তপ্ত রয়েছে রাজনৈতিক উত্তাপ। কিন্তু এটা বলে রাখি, যতদিন থেকে কিন্তু ভোট ঘোষণা হয়েছে, ভোট ঘোষণার পর থেকে প্রার্থীরা কিন্তু এলাকায় জুড়ে কিন্তু প্রচারে যাচ্ছেন, জোরদার কর্মসূচি চালাচ্ছেন। আজও আমরা যদি দেখি একদম প্রচারের শেষ দিন আজ, আর শেষ মুহূর্তে কিন্তু তৃণমূল, বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিআইএম সমস্ত প্রার্থীরাই কিন্তু তারা মাঠে নেমে জোর কদমে প্রচার চালিয়েছেন। আর গোপীবল্লভ বিধানসভার বিজেপি প্রার্থী কিন্তু আজকে যেটা দেখা গেছে যে গরুর গাড়িতে চেপে কিন্তু তাকে প্রচার চালাতে দেখা গেছে। একটি সেই সাকরাইল এলাকায়, যে এলাকায় কিন্তু বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়েছিল, সেই এলাকায় কিন্তু বিজেপি প্রার্থী মূলত জোর দিয়েছেন। তিনি যেটা দাবি করেছেন যে তাদের উপর যারা এই চক্রান্ত করে যে ঘটনা ঘটিয়েছে তার কিন্তু সেই জবাব কিন্তু তারা ভোট বাক্সে কিন্তু দেবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। কিন্তু এদিকে তৃণমূল প্রার্থী অজিত মাহাতো, যিনি গোপীবল্লভপুর বিধানসভা রয়েছে, তিনিও কিন্তু জোর কদমে কিন্তু প্রচার চালাচ্ছেন সকাল থেকে। ঝাড়গ্রামের শহর থেকে শুরু করে ব্লকের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে বাড়ি বাড়ি কিন্তু প্রার্থীরা জনসংযোগে পৌঁছে যাচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। কিন্তু সঞ্জীব, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে ঝাড়গ্রাম উত্তপ্ত অবস্থাতে রয়েছে। কারণ বেশ কিছুদিন আগে যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেই গন্ডগোল যাতে আবার না সৃষ্টি হয় সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলদারি শুরু করছেন। বিশেষ করে সাকরাইল ব্লক এরিয়াতে কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার বাড়ানো হয়েছে। তারা অলিতে গলিতে কিন্তু টহল দিচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সঞ্জীব, একদম। শঙ্কর, অনেকগুলো প্রশ্ন আছে, তোমাকে এক একে যাবো, আমি প্রত্যেকটা প্রশ্ন আস্তে আস্তে আমি কভার করার চেষ্টা করব। প্রথমে তুমি তো বললে, বিক্ষোভের কথা বললে, তুমি পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কথা বললে, এবং সেখানকার সাধারণ মানুষরা কিভাবে তাদের আশ্বাসগুলোকে আরো দিন পর দিন তারা ভাবছে, তারা নিজেরা প্রশ্নে আছে যে কতটা বাস্তবায়িত হবে, এগুলো তো আছে। কিন্তু পাশাপাশি অবশ্যই আমরা দেখতে পেরেছি প্রচার কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতারা করেছেন, এবং সে তার পাশাপাশি কিন্তু অনেকগুলো আশ্বাস তারা দিয়ে গেছে। একটু আগে তোমাকে বলছিলাম আশ্বাসের কথা, তারা কিন্তু অনেকগুলো আশ্বাস গেটের দুয়ারে এসে দিয়ে গেছে। এখন দেখার বিষয় এটাই যে দিনের শেষে কতটা সেই আশ্বাস পূরণ হবে। এই বিষয়ে তুমি কি বলবে? মানে দিনের পর দিন প্রতিনিধিরা, অর্থাৎ সেখানকার সাধারণ মানুষের কাছে তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, সেই বিষয়ে তুমি কি বলতে চাইছো, এবং সাধারণ মানুষ কি তাদের কাছে প্রত্যাশা রাখছে? শঙ্কর, একদমই। দেখো সঞ্জীব, প্রথমত বলে রাখি, প্রার্থীরা যেদিন থেকে প্রচার শুরু করেছেন এলাকায় এলাকায়, বিশেষ করে বিরোধী প্রার্থী তিনি কিন্তু এলাকায় যাচ্ছেন এবং যেটা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে সমস্ত সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। রাস্তা থেকে শুরু করে পানীয় জল অনেক ক্ষেত্রেই কিন্তু এলাকায় নেই, সেই জন্য তারা বিজেপি প্রার্থী যিনি এলাকায় পৌঁছে যাচ্ছেন তাদেরকে কিন্তু জানাচ্ছেন। কিন্তু তৃণমূল প্রার্থী যেটা দাবি করছেন যে উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু আবারও যেটুকু বাকি আছে সেটাও কিন্তু ভোটে জেতার পর হবে। কিন্তু সাধারণ মানুষ, তোমাকে বলে রাখি, বিশেষত যে আদিবাসী অধ্যুষিত এলাকা, কুর্মী অধ্যুষিত এলাকা রয়েছে, সেই এলাকায় দেখতে গেলে আমরা গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখেছি যে বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, সেই উন্নয়ন কিন্তু পৌঁছায়নি। যেটা বিজেপি প্রার্থী বিরোধী দলগুলো দাবি করছে যে তারা ক্ষমতায় এলে এই সমস্যাগুলোর সমাধান হবে। কিন্তু সাধারণ মানুষ, আমরা যে ছবিটা লক্ষ্য করছি, এবারে
বিজেপি প্রার্থীকে যেভাবে বরণ করে নিয়ে যেভাবে ভিড় জমিয়ে তারা বিজেপি প্রার্থীর সাথে ভিড় জমাচ্ছেন, এক্ষেত্রে বলাই যায় যে তারা বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি দলের ওপর অনেকটাই ভরসা করছে যে এই দল ক্ষমতায় এলে তাদের যে অভাব অভিযোগ রয়েছে তাদের পূর্ণ হবে। কিন্তু সেটা ভোটের পর কোন দল জয়যুক্ত হয়ে কোন দল ক্ষমতায় আসে সেটা কিন্তু তার উপরই নির্ভর করছে সঞ্জীব। আচ্ছা শঙ্কর, ভোট গ্রহণকে ঘিরে কিন্তু একেবারে দেখেছি যে অনেকবার কিন্তু দল বদল হয়েছে তোমার এলাকায়। তো আমি জিজ্ঞেস করবো যে বুথগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা কি সম্পূর্ণ হয়েছে? একদমই দেখো, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ করে কিন্তু আমরা যেটা বেশিরভাগ লক্ষ্য করেছি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছে করে সংখ্যালঘু থেকে শুরু করে নানান সাধারণ মানুষ, এমনকি দলের তৃণমূল কংগ্রেসে যারা প্রাক্তন ছিলেন তারাও কিন্তু বিজেপিতে যোগদান দিতে দেখা গিয়েছে। এক্ষেত্রে বহু মানুষের প্রত্যাশা রয়েছে কিন্তু এই দলকে ঘিরে যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে, তারা বিজেপির দলের নেতারাও কিন্তু এমনটা জানাচ্ছেন। কিন্তু আদৌ সেটা বাস্তবে পরিণত হবে কিনা সেটা কিন্তু তারের মেয়ের পর বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে ভোট ঘিরে কিন্তু আজকে শেষ দিন ছিল প্রচারের, এই মুহূর্তে প্রস্তুতির সঙ্গে ইতিমধ্যেই কর্মীরা কিন্তু তারা সজাগ রয়েছেন, কাজ শুরু করে দিয়েছেন। তারা কোনো ঝামেলায় যেতে চাইছেন না, কারণ কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তা জোরদার করে রেখেছে। গত পরশু থেকে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, যা কিন্তু এখন থেকে বুথে যারা সমস্ত দলের কর্মীরা রয়েছে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। ভোটের দিন শান্তি বজায় রাখতে প্রশাসন কতটা প্রস্তুত রয়েছে? একদম, প্রশাসন কিন্তু একদমই তৎপর। বিশেষ করে দেখো, ঝাড়গ্রামের যে স্পর্শকাতর এলাকা, বিশেষ করে সাকরাইল ব্লক একটি স্পর্শকাতর এলাকা পরিণত হয়েছে, কারণ বেশ কিছুদিন আগে যে গন্ডগোল হয়েছিল তার কারণেই কিন্তু বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনী শঙ্কর তোমার শব্দ কিন্তু আসছে না শঙ্কর। হ্যাঁ শঙ্কর বলো, আসছে বলো। একদমই দেখো সাকরাইল ব্লকের যে স্পর্শকাতর এলাকা আছে, আজকে শেষ দিন প্রচারে আমরা দেখতে পেয়েছি যে আজকে একটি রোড শো ছিল, বিজেপি প্রার্থী রোড শো। সেই রোড শোতে কিন্তু নিরাপত্তা জোরদার ছিল, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ তারা কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। এক কথায় বলাই যায় নিরাপত্তা কিন্তু যে সমস্ত এলাকা স্পর্শকাতর রয়েছে নিরাপত্তা কিন্তু কঠিন রয়েছে সঞ্জীব। একদম শঙ্কর, পাশাপাশি তোমাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। যেমনটা তুমি জানো, তুমি অবশ্যই অবগত আছো এই বিষয়ে, যে আজকে কিন্তু ঝাড়গ্রামে জনসভা হয়েছে। অভিষেক ব্যানার্জি কিন্তু সেই জনসভায় উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। আমরা পাশাপাশি কিছু মন্তব্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই মন্তব্যের দিকে আমরা আস্তে আস্তে আসবো। কিন্তু অনেক প্রতিশ্রুতি, অনেক কটাক্ষ আছে, সাধারণ মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া কি পাচ্ছ এবং সেই বিষয়ে তুমি কি বলতে চাইছো এই মুহূর্তে শঙ্কর? দেখো, একদমই কিন্তু বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করে গেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঝাড়গ্রামের লালগড় এলাকায় প্রার্থী মঙ্গল সোরেন তার প্রচারে কিন্তু সভা করে গেছেন। স্থানীয় বাসিন্দাদের বহু ভিড় লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু সকাল থেকে যেটা আমরা লক্ষ্য করেছি যে বিজেপি প্রার্থীরা যেমন এলাকায় এলাকায় গিয়ে রোড শো থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে নানান ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন শেষ দিনে, সেরকম অভিষেক ব্যানার্জি যেটা জানিয়েছেন যে এই সমস্ত যত রকম প্রচার বিজেপি চালিয়ে যাচ্ছে তাতে কিন্তু কোনো রকম কাজ হবে না। সাধারণ মানুষ কিন্তু ভোট ব্যাংকে বুঝিয়ে দেবে যে তাদের দিকে, তৃণমূলের দিকে সাধারণ মানুষ রয়েছে, এই কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যান এবং আগামীতে তৃণমূলেই সরকার গঠন করবে এমনটাও কিন্তু হুঙ্কার দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সঞ্জীব। একদম যেমনটা তুমি বললে, আমি অবশ্যই পিসিআর পার্সনকে বলবো যদি কোনোভাবে জনসভার চিত্র দেখানো যায়। পাশাপাশি শঙ্কর, যেখানে আমরা ছিলাম আজ এই বাংলার ভোট যুদ্ধে আমরা বিশেষ কিছু প্রশ্ন তৈরি করেছি এবং বিশেষ কিছু দিক আমি প্রথমে তোমাকে একটু বিস্তারিত বলতে চাইবো। যে ভোটার তালিকা ও নির্বাচন স্বচ্ছতা 1 নাম্বার, দ্বিতীয় নীতি ও প্রতিশ্রুতি, তৃতীয় অর্থনীতি ও কর্মসংস্থা, চতুর্থ পরিচয় রাজনীতি ও জাতীয় ইস্যু এবং লাস্ট নট দ্য লিস্ট পঞ্চম রাজনৈতিক কৌশল ও আইন শৃঙ্খলা। এই প্রত্যেকটা জিনিস আমরা নেড়ে চেড়ে দেখলাম শঙ্কর, যে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু অবশ্যই এই দিকগুলো কিন্তু আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন প্রথমে যদি আমি তোমাকে বলতে চাই যে ভোটার তালিকা ও নির্বাচনী স্বচ্ছতা, এই ক্ষেত্রে কি প্রসঙ্গ আসছে না, ভোটার তালিকায় কিন্তু অসঙ্গতি অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিসিভ অর্থাৎ রিভিশন SIR ইন্টেনসিভ রিভিশনের দ্বারা ভোটার তালিকায় কিন্তু একটু অন্যরকম বিপুল পরিমাণে চেঞ্জেস দেখতে পারি। কেমন না,
এসআইআর এর পর কিন্তু বিপুল সংখ্যক প্রায় 90 লাখ সংখ্যক ভোটারের নাম কিন্তু বাদ যায় এবং নতুন করে ভোটার যুক্ত হওয়ায় নিয়ে একটি নতুনভাবে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি তাতে কিন্তু সাধারণ মানুষের ভোটাধিকার কতটা সুরক্ষা বলে তুমি মনে করছো শঙ্কর? ঠিক এই বিষয়ে তোমার কাছে আমি জানতে চাইবো। দেখো একদমই সঞ্জীব, গোটা রাজ্যে কিন্তু বিপুল পরিমাণে এসআইআর এ ভোটাধিকার বাদ গেলেও ঝাড়গ্রাম জেলাতে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। একদমই। যার জন্য শাসক দল যেটা দাবি করছে যে এটা কোনো এফেক্ট করবে না, কারণ আমরা দেখেছি যে কয়েকজন বাতিল বলে ভোটাধিকার বাদ হয়েছে, যেমন বেশ কিছু এলাকায় সাধারণ মানুষ কিছু রয়েছে তারা আগের বারে ভোট দিয়েছে, তাদের নাম বাতিল, এবারে নাম নেই, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে বেশ কিছুদিন আগে ছিলেন। আমরা বেশ কিছুদিন আগে কথা বলেছিলাম সাধারণ মানুষের, যারা কিছু জনের বাদ গিয়েছিল তারা যথেষ্ট আতঙ্কিত অবস্থায়, যে তারা যেটা দাবি করছিলেন যে আমরা দীর্ঘ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছি, কিন্তু এইবার তাদের নাম কেন বাতিল করা হলো, যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু দলীয় সূত্রে শাসক দল যেটা দাবি করছে যে এই সংখ্যাটা ঝাড়গ্রাম জেলায়, ঝাড়গ্রামে যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 4টি বিধানসভা কেন্দ্রের পুরোটাতেই কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কম, যার কারণে এই জেলায় কিন্তু কোনো এফেক্ট করবে না বলে দাবি করছে শাসক দল। কিন্তু বিজেপি যে এবারে এসআইআর প্রক্রিয়া শুধু নয়, এসআইআর প্রক্রিয়া ছাড়াও যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, প্রতিটি বিধানসভায় বিজেপি প্রার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপি দাবি করছে যে তাদের জয় নিশ্চিত, বিজেপি সরকার গড়ছে 2026-এ। একদম। দেখো, বিরোধী দল অর্থাৎ বিজেপির দিক থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন এসছে। আমি প্রথমে তোমার কাছে একটু প্রশ্নগুলো তুলে ধরবো। যেমন বিজেপি কিন্তু ক্ষমতায় এলে তারা বলেছেন যে মহিলাদের জন্য কিন্তু বিনামূল্যে সরকারি পরিবহনে যাতায়াতের জন্য একটি যাতায়াত সুরক্ষা বা যাতায়াতের প্রতিশ্রুতি কিন্তু তাদেরকে দিয়েছে। এটা কতটা সঠিক বলে মনে হতে পারে বা কতটা পরিবর্তন হবে বলে তো মনে হতে পারে, নাকি শুধুই প্রতিশ্রুতি? কি বলবে শঙ্কর? শঙ্কর শুনতে পাচ্ছ? তোমাকে আমি আরেকবার বলতে পারি, বিবিধ প্রশ্ন কিন্তু এসছে। যেমন বিজেপির ক্ষমতায় এলে অর্থাৎ বিরোধী দল কিন্তু বলেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি পরিবহন যাতায়াতের একটি প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছে। এই বিষয়ে তুমি কি বলতে চাইছো? কিন্তু পাল্টা কটাক্ষ কিন্তু এসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বেঙ্গল মডেল বা নারী নিরাপত্তায় তারা কিন্তু আরো উদ্বিগ্ন হয়ে উঠেছে বা তারা কিন্তু সেই দিকটা আরো দেখবে বলেও আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে তুমি কি বলবে? শুধুই কি আশ্বাস দিচ্ছে নাকি আদৌ বাস্তবায়িত বলে কিছু হবে শঙ্কর? দেখো সঞ্জীব, একেবারেই কিন্তু বিরোধীদের দাবি যে তৃণমূল কংগ্রেস নারী সুরক্ষা থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে কিছুই দিতে পারেনি, এমনটাই কিন্তু বিরোধী দলের দাবি। কিন্তু সাধারণ মানুষ বেশ কিছু অংশ যেটা দাবি করছেন, মহিলাদের কথা তুমি যেমনটা বলছো, মহিলারা যে লক্ষ্মী ভান্ডার এবং সুবিধা পাচ্ছেন, বেশ কিছু অংশ কিন্তু তারা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারে আসুক, যাতে তারা যে হাত খরচাটুকু পাচ্ছেন সেটাও কিন্তু যারা পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে বিজেপি যেটা দাবি করেছে বারবার, তুমি সঞ্জীব দেখেছো যে বিজেপি ক্ষমতায় এলে সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু যেটা 1,500 টাকা রয়েছে সেটা বিজেপি সরকার 3,000 টাকা করে দেওয়া হবে। এতে কিন্তু মহিলারাও কিন্তু একটা আশ্বস্ত রয়েছে যে বেশিরভাগ অংশটা যে বিজেপি ক্ষমতায় আসলে তারা সেই যে 3,000 টাকা পাবে তাদের দিকেও তারা কিন্তু বেশ কিছুটা অংশ ঝুঁকে আছে। কিন্তু বেশিরভাগটা কিন্তু যে তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভান্ডার, আমরা যে মহিলাদের তৃণমূল কংগ্রেসের যে সভাগুলোতে যে ভিড় লক্ষ্য করেছি, তাদের মূলত দাবি আমরা যেটা কথা বলেছি তার সাথে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে লক্ষ্মী ভান্ডার দেয়, যার কারণে কিন্তু আবার তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চায়। কারণ এই এফেক্টটা কিন্তু বলা যায় না সঞ্জীব, কারণ যে সরকার ক্ষমতায় থাকছে সেই সরকারকে কারণ দিতে হবে এমনটাই কিন্তু সাধারণ মানুষরা বলছে। বেশ কিছু অংশ তৃণমূল 1,500 দিচ্ছে, বিজেপি আসলে। আচ্ছা শঙ্কর, অন্নপূর্ণা ফর্ম বিতরণকে কেন্দ্র করে কিন্তু আমরা একাধিকবার দেখেছি কি যে বিতর্ক শুরু হয়েছে, এই বিষয়ে কি বলবে শঙ্কর? অন্নপূর্ণা ফর্ম একদম কিন্তু আলোচ্য বিষয়, তুমি অবশ্যই অবগত আছো এই বিষয়ে। একদমই সঞ্জীব, তোমাকে বলে রাখি, দেখো এই ঘটনা কিন্তু বেশ কিছু এলাকায় ঝাড়গ্রাম জেলায় আমরা 2-1 দিন ধরে লক্ষ্য করছি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতাদের বেশ কিছু বক্তব্যে আমরা শুনতে পেয়েছি যে এই ঝাড়গ্রাম জেলায় মূলত বিজেপির বেশ কিছু কর্মী নেত্রী তারা অন্নপূর্ণা ফর্ম জেলার বেশ কিছু অংশে তারা দিচ্ছেন এবং তারা যেটা দাবি করছে যে আধার কার্ডের নাম্বার নেওয়া হচ্ছে এবং
সেই অন্নপূর্ণা ভান্ডার তাদের অ্যাকাউন্টে ঢোকানো হবে। এই নিয়ে কিন্তু আজ সকালে আমরা সেই খবরটা পেয়েছিলাম, কিন্তু যেটা প্রশাসনের আধিকারিক সূত্রে আমরা পুলিশ সূত্রে যেমন জানতে পারছি যে পুলিশ সূত্রে সেই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে যে কেন করা হচ্ছে, ভোটের আগে ঠিক এই ঘটনা কেন, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু বিরোধী শিবির বিজেপি যেটা দাবি করছে যে এটা দলীয় মতে কিছু হয়তো নির্দেশ রয়েছে যার কারণে এটা করা হচ্ছে, না হলে কর্মীরা কি করে এলাকায় এলাকায় পৌঁছে কিন্তু এই অন্নপূর্ণা ফর্ম বিলি করবে এবং 3,000 টাকা দেওয়া হবে বলে জানাচ্ছে। কিন্তু তৃণমূল যেটা বারবার বলছে যে এটা বিজেপির ভাওতাবাজি, তারা ভোট প্রচারের জন্য এইটা করছে, কিন্তু এটা কোনো রকম কোনো কার্যকর হবে না এমনটা দাবি তুলছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনের আধিকারিক পুলিশ প্রশাসন তারা সজাগ রয়েছেন, তারা ব্যাপারটা খতিয়ে দেখতে সন্দীপ। একদম শঙ্কর, রাজ্যের বিষয়ে কথা বললাম, অবশ্যই আরেকবার ঝাড়গ্রামের দিকে ফিরে যাব, তোমার জেলায় ফিরে যাব আরো একবার। ঝাড়গ্রামে সাধারণভাবে সাধারণ মানুষের কি প্রতিশ্রুতি তুমি দেখতে পাচ্ছ? যেরকম তোমার বলছিলাম যে প্রতিক্রিয়া বা সেখানকার যে তাদের প্রতিশ্রুতি, তাদের তো একটা খামতি আছে, তারা সেই বিষয়ে কি বলছে? কোনোভাবে কি কোনো পরিবর্তন দেখতে পারবে 2026-এ? দেখো সঞ্জীব, তোমাকে প্রথমত বলি, ঝাড়গ্রাম জেলার যে বিভিন্ন ব্লকের মানুষ, আমরা বিগত সময় দেখেছি যে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক দাবিতে বিক্ষোভ থেকে শুরু করে ডিএমএফসি অফিস ঘেরাও নানান ছবি আমরা কিন্তু দেখেছি। কিন্তু এখন এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখ থেকে কিন্তু আমরা যেটা একটা বক্তব্য দেখতে পাচ্ছি যে বেশিরভাগটা কিন্তু বিরোধী শিবিরে কিন্তু নাম লিখাচ্ছেন এবং তারা এই সরকারের পরিবর্তন চাইছেন। সাধারণ মানুষের কিন্তু এমনটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পারছি। বেশিরভাগ অংশ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান, তারা যেমনটা দাবি করছে যে এই সরকার আমরা পরিবর্তন করতে চাই। আমরা বিজেপি প্রার্থীদের সঞ্জীব বলে রাখি, যতটা প্রচারে গিয়েছি আমরা গ্রাউন্ড জিরোতে দেখেছি বিজেপি প্রার্থীরা যে মুহূর্তে এলাকায় পৌঁছাচ্ছেন, বিশেষ করে গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো বেশিরভাগ কিন্তু গ্রাম্য এলাকায় তিনি ছুটে গিয়েছেন। আমি গ্রাউন্ড জিরো থেকে যেটা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ তাদের ঘাট পানীয় জল সেই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানিয়েছেন। কেউ চোখে জল নিয়ে, কেউ বিজেপি প্রার্থী ধরে কান্না করে কিন্তু তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন এবং তাদের দাবি জানিয়েছেন যে আমরা এই সরকার পরিবর্তন চাই, তার জন্যই কিন্তু এই যে বিজেপির যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার কাছে এই অভাব অভিযোগ করছেন। তার শঙ্কর করছেন একদম শেষ প্রশ্ন করবো শঙ্কর তোমাকে। তুমি যেরকমটা বলছিলে যে সাধারণ মানুষের চাহিদা, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাইবো সাধারণ মানুষের আরো কি কি চাহিদা? শুধুমাত্র কি রাস্তাঘাট, জল এগুলোর দিকে আছে, নাকি আরো অন্য কিছু বিষয় হতে পারে? অর্থাৎ কোন চাহিদা নিয়ে বা কোন প্রশ্ন নিয়ে তারা আরো বেশি সরব হয়েছেন, এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, মূলত শিক্ষিত যুবক যুবতীরা কিন্তু পড়াশোনার পর এখনো মানে কর্মসংস্থান বলতে চাইছো তুমি? কর্মসংস্থান বলতে চাইছো? বহু যুবক যুবতী রয়েছে, তাদের মধ্যে একটা কিন্তু ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে যে এই শাসক দলের আমলে তারা কিন্তু শুধু কর্মসংস্থান নয়, শুধু ভাতা দিয়ে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ করছেন ঝাড়গ্রামের মানুষ। তারা চায় কর্মসংস্থান। বেশিরভাগ কিন্তু এই ঝাড়গ্রামের বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবেও বাইরে রয়েছেন, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এই ভোটের আগে তারা কিন্তু ফিরছেন। তারা যেটা দাবি করছেন যে আমরা সরকার বদলানোর জন্য কিন্তু এলাকায় তারা ধন্যবাদ শঙ্কর। ধন্যবাদ শঙ্কর তোমাকে। সঙ্গে ছিল আমাদের ঝাড়গ্রামের প্রতিনিধি শঙ্কর বারিক। তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে তাদের জেলার কি কি দিক, কি কি অসুবিধা, কি কি সুবিধে, মানুষের সাধারণ মানুষের কি কি প্রতিশ্রুতি, সেগুলো তো আমরা অবশ্যই জানলাম স্নিগ্ধা। সেই বিষয়গুলো আমরা পুরোটাই পর্যালোচনা করলাম এবং আমাদের আজকে যে পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটাই কিন্তু বিস্তারিত আলোচনা করার সুযোগ পেয়েছি এবং সেগুলো হয়তো পুরোটা করতেও পেরেছি। কিন্তু সাধারণ মানুষকে বলবো বিধানসভা নির্বাচন কিন্তু সামনেই আসছে এবং পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে আসছে। স্নিগ্ধা, এই বিষয়ে তুমি আরেকটু কিভাবে বলতে হবে এবং এবার আমরা প্রোগ্রাম শেষ করব? বলার কিছুই নেই, একদম আমরা অনুষ্ঠানে শেষে চলে এসেছি। তো একদম দেখো, যেরকম জেনে নিলাম যে বিধানসভা নির্বাচন সামনে এবং সেই নিয়ে আমরা জানতে এলাম এবং লাস্ট আমাদের যেই জেলা ছিল ঝাড়গ্রাম, সেটা তো আমরা জানলাম। অবশ্যই এরকম আরো কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের পেতে গেলে বা আপনাদের জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে নিউজের ক্যামেরায়। তার জন্য বলবো এক্সপ্রেস নিউজের চোখ রাখুন এবং দেখতে থাকুন বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধ, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ,
এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।